আজকে আমি যে ল্যাপটপটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটার নাম হচ্ছে Asus ZenBook Pro 14 Duo OLED। বেশ লম্বা একটা নাম এবং এটা Asusের ডুয়েল ডিসপ্লে ল্যাপটপ। এর আগেও আমরা Asusের ডুয়েল ডিসপ্লেওয়ালা ল্যাপটপের রিভিউ করেছি। আজকে আমরা এটা যে 12 জেনারেশনের ভার্সনটা আছে সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি। এই ডুয়েল ডিসপ্লে ল্যাপটপগুলো মোস্টলি ক্রিয়েটিভ কাজ যারা করে তাদের জন্য টার্গেট করে তৈরি করা হয়েছে, গেমিং সাইডটাকে একটু লেস ফোকাস করে। সো যারা ভিডিও এডিটর আছেন, গ্রাফিক ডিজাইনার আছেন কিংবা স্কেচ করেন, অ্যানিমেশন তৈরি করেন, তাদের জন্য এই ল্যাপটপটা বেশ অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। ইভেন যারা মিউজিক ক্রিয়েটর আছেন, যারা মিউজিক কম্পোজ করেন, স্পেশালি যারা ইলেকট্রনিক মিউজিক প্রডিউস করেন, তাদের জন্য কিন্তু এই টাইপের ল্যাপটপ বেশ ভালো একটা চয়েস। ভিডিওতে সামনে প্রসিড করার আগে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের আজকের ভিডিওর বোনাস স্পন্সর সূচিশৈলীর সাথে। সূচিশৈলী ল্যাপটপের স্লিভ তৈরি করে থাকে বা যেটাকে আমরা কাভার বলি। তাদের কাছে প্রচুর কালারফুল নানান রকমের ভেরিয়েন্টের কাভার আছে এবং সব ধরনের ল্যাপটপ সাইজেরই অ্যাভেলেবল আছে। আমি ডিসক্রিপশনে তাদের ওয়েবসাইটের লিঙ্ক সহ সকল ডিটেল দিয়ে দিচ্ছি। তাদের কালারফুল স্লিভগুলো আমার অনেক পছন্দ হয়েছে, এগুলো খুবই হাই কোয়ালিটি, সো ডু চেক দেম আউট। সো প্রথমে আমরা এটা বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলি। এটাতে মিলিটারি গ্রেডের অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে এবং উপরে যে কালারটা আছে অলদো এটা ব্ল্যাক কালার, বাট এটার নাম দিয়েছে টেক ব্ল্যাক। কিছুটা ব্রাশ মেটাল টাইপের একটা ফিনিশ এখানে দেওয়া হয়েছে, উইচ লুকস গুড। উপরে ZenBook-এর লোগোটা দেওয়া আছে। আর এই ল্যাপটপটা ডান পাশে তাকাইলে আমরা একটা ফুল সাইজের USB-A দেখতে পাবো, যেটা USB 3.2 Gen 2 প্রোটোকলের। পাশাপাশি দুইটা USB-C আছে যেগুলো Thunderbolt 4 এবং এগুলোতে পাওয়ার ডেলিভারিও সাপোর্ট করে। ডান পাশে আর কিছুই নেই। আর বাম পাশে 3.5 mm একটা কম্বো অডিও জ্যাক আছে। পেছনের দিকে একটা ফুল সাইজের HDMI আছে, HDMI 2.1, এবং সাথে একটা কার্ড রিডারও আছে, মাইক্রো SD কার্ড রিডার। এখানে আমার মনে হয় মাইক্রো SDর জায়গায় ফুল সাইজের কার্ড রিডার দেওয়া দরকার ছিল, কারণ এখন ফুল সাইজের যারা প্রফেশনাল ক্রিয়েটর আছে তারা কিন্তু ফুল সাইজের SD কার্ডই ব্যবহার করে থাকে। সো এই জায়গাটাতে একটু কমপ্লেন। আর ফুল সাইজের USB আরও একটা এক্সট্রা দিয়ে দিলে মনে হয় ভালো হতো, স্পেশালি বাম পাশে, তাহলে মনে হয় আরেকটু বেটার হতো। এখন যদিও বেশিরভাগ মানুষ ওই ডঙ্গল ইউজ করে বা আলাদা যে হাব আছে সেগুলো ইউজ করে। আর দুইটা থান্ডারবোল্ট দেওয়া হয়েছে, এটা একটা ভালো জিনিস। আর এগুলো কিন্তু লেটেস্ট জেনারেশনের Thunderbolt 4, সো এটাতে একই সাথে আপনি মাল্টিপল ডিসপ্লে কানেক্ট করতে পারবেন এবং পাওয়ার ডেলিভারিও আছে। আর আমরা যদি ল্যাপটপটা ওপেন করি তাহলে এইটার মূল যেই আকর্ষণ সেটা দেখতে পারবো। নিচের দিকে একটা ডিসপ্লে অ্যান্ড উপরের দিকে মেইন ডিসপ্লে, তার মানে দুইটা ডিসপ্লে। সো দুইটা মনিটর পাশাপাশি রেখে ইউজ করলে যেরকম এক্সপিরিয়েন্স পাওয়া যায় ঠিক সেরকম এক্সপিরিয়েন্স এটা থেকে পাওয়া যায়। তার মানে যদি আপনি দুইটা মনিটর উপরে নিচে করে রাখেন তাহলে যে এক্সপিরিয়েন্সটা পাবেন সেটাই। সো পুরো ডিসপ্লেটা মনে হয় উপর থেকে নিচের দিকে একদম ট্রানজিশন হয়ে চলে আসছে, উইচ ইজ রিয়েলি গুড। আমরা এই ডিসপ্লের একদমই বেসিক্স নিয়ে এর আগে অনেকগুলো ডুয়াল ল্যাপটপে কথা বলেছি, সো আমরা হয়তো এত ইনডেপথে যাব না, বাট ডেফিনেটলি দুইটা ডিসপ্লের ফিচার্সগুলো কী কী আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। এই ল্যাপটপটার বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে, যেমন i7 12 জেনারেশন, i9 12 জেনারেশন। বাংলাদেশে শুধু i7 12 জেনারেশনটা এই মুহূর্তে লঞ্চ হচ্ছে, খুব শীঘ্রই i9 12 জেনারেশনটাও লঞ্চ হবে। ইভেন আমাদের কাছে i9 ভেরিয়েন্টটাই আছে। সেই সাথে একটা ভেরিয়েন্ট আছে যেটাতে ডিসক্রিট জিপিইউ আছে, আর একটা ভেরিয়েন্ট আছে ডিসক্রিট জিপিইউ নেই। সো আমার হাতে ডিসক্রিট জিপিইউওয়ালা ভার্সনটা আছে। সো আজকে আমরা একদম টপ নচ যে স্পেকটা আছে সেই ভেরিয়েন্টটাই পেয়েছি এবং এটা দিয়েই আমরা রিভিউ কন্টিনিউ করব। Asusের ZenBook Pro Duo সিরিজের ল্যাপটপগুলোর মেইন হাইলাইট হচ্ছে এটার ডিসপ্লে। সো আমার সামনে যে ডিসপ্লেটা আছে, মেইন ডিসপ্লেটা, এটা 14.4 ইঞ্চির একটা 2.8K রেজলিউশনের OLED প্যানেল, যেটাতে 120 হার্টজ রিফ্রেশ রেট আছে। এটাতে 0.2 মিলিসেকেন্ড রেসপন্স টাইম দেওয়া হয়েছে। যেহেতু OLED প্যানেল এই কারণে রেসপন্স টাইম অনেক লো। সো অ্যারাউন্ড 80% কালারে 0.2 মিলিসেকেন্ড রেসপন্স টাইম পাওয়া যায়। সেই সাথে এটার কালারটা কিন্তু প্যান্টন ভ্যালিডেটেড, 100% sRGB কালার গ্যামুট অফার করছে এই ডিসপ্লেটা। এবং এটা যে অ্যাকুরেট সেটা কিন্তু তাদের ফ্যাক্টরি ক্যালিব্রেশন থেকে বলা হয়েছে, মানে আপনারা যারা ক্রিয়েটিভ কাজ করবেন তাদের জন্য খুব অ্যাকুরেট কালার এটা প্রডিউস করবে। সেই সাথে এই ডিসপ্লেটা 10 বিট কালার অফার করছে। সো যারা স্পেশালি ভিডিও এডিট করেন বা কালার গ্রেড করেন তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত একটা ডিসপ্লে। আর এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 550 নিট, তবে এটাতে কোনো অ্যান্টি গ্লেয়ার কোটিং নেই। সো ইনডোর বা শ্যাডো এরিয়াতে আপনার ব্রাইটনেস একদমই পারফেক্ট, কোনো সমস্যা নেই। কিন্তু পেছনের দিকে যদি কোনো লাইট থাকে বা লাইটের সোর্স থাকে তাহলে কিন্তু এখানে রিফ্লেকশন দেখা যাবে। অনেকেই বলতে পারেন এত দামি ল্যাপটপে কেন অ্যান্টি গ্লেয়ার কোটিং দেওয়া হলো না। এর কারণ হচ্ছে যারা ক্রিয়েটিভ কাজ করে তারা ম্যাট ডিসপ্লেটাকে খুব একটা পছন্দ করে না, কারণ ম্যাট ডিসপ্লেতে অত ভালো কালার বা কন্টেন্ট বোঝা যায় না। এই কারণেই রিফ্লেকটিভ ডিসপ্লেটা দেওয়া হয়েছে। রিফ্লেকটিভ ঠিক না, অরিজিনালি ডিসপ্লে যেরকম হয় আর কি এলসিডি প্যানেল, ঠিক সেরকমই দেওয়া হয়েছে যেন কন্টেন্টগুলো খুব ভালো দেখা যায় এবং ক্রিয়েটিভ কাজ যারা করে তারা যেন ট্রু টু লাইফ কালারটা দেখতে পারে, সেজন্যই কিন্তু অ্যান্টি গ্লেয়ার কোটিং এটাতে দেওয়া হয়নি। অন দ্য আদার হ্যান্ড নিচের দিকে যে সেকেন্ডারি ডিসপ্লেটা আছে সেখানে কিন্তু অ্যান্টি গ্লেয়ার কোটিং দেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে, এই সুযোগে বলে নিই, দুটো ডিসপ্লে কিন্তু টাচ এবং টাচের রেসপন্স খুবই হাই ছিল দুটোতেই। নিচের দিকে যে সেকেন্ডারি ডিসপ্লেটা আছে সেটা কিন্তু স্টাইলাস সাপোর্ট করে। সো একটা পেন সাথে দেওয়া আছে, যে পেনটা দিয়ে আপনি চাইলে নিচের ডিসপ্লেতে নানান কিছু ড্র করতে পারবেন। এখানেই শেষ হয়নি, এই ডিসপ্লেটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 93%, যার ফলে সাইডের যে বেজেলগুলো আছে সেগুলো কিন্তু খুবই ন্যারো
এবং এটাতে 70% লেস ব্লু লাইট এমিট করে, সো চোখের ক্ষতিটা একটু তুলনামূলক কম হবে। এবং এইটার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:10। ইউজুয়ালি আমরা কিন্তু 16:9 অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লে দেখে থাকি। সো এই ডিসপ্লেটা ভার্টিক্যালি একটু লম্বা এবং এখনকার ট্রেন্ডে কিন্তু এটাই চলছে। যত বড় বড় ল্যাপটপ প্রডিউসাররা আছে, ম্যানুফ্যাকচারাররা আছে, তারা সবসময় 16:10 অ্যাসপেক্ট রেশিওটা অ্যাপ্লাই করার চেষ্টা করছে। এতে করে ল্যাপটপের ফর্ম ফ্যাক্টরটা যেমন স্কোয়ার এবং খুব সুন্দর হয়, সেই সাথে যারা এরকম ভার্টিক্যাল কন্টেন্ট প্রচুর দেখতে পছন্দ করেন কিংবা ওয়ার্ড ডকুমেন্টস নিয়ে যারা কাজ করেন অথবা ক্রিয়েটিভ কাজ যারা করেন, তাদের জন্য কিন্তু ভার্টিক্যাল স্পেসটা অনেক জরুরি। সো এই বিবেচনায় এই অ্যাসপেক্ট রেশিও কিন্তু অনেক জোস। ওকে, সো মেইন ডিসপ্লেটা নিয়ে যদি আমি ওভারঅল কনক্লুড করি, তাহলে ডেফিনেটলি ডিসপ্লে কোয়ালিটি টপ অফ দ্য ক্লাস। বাট এখানে কেন তারা 2.8K ডিসপ্লে দিল, 4K ডিসপ্লে দিল না, এইটা আমার এখনো পর্যন্ত বোধগম্য হচ্ছে না। কারণ এই সিরিজে এর আগেও আমরা 4K ডিসপ্লে দেখেছি এবং এই প্রাইসেও 4K ডিসপ্লে একদমই শতভাগ এক্সপেক্টেড। সো এই জায়গাটাতে একটা কমপ্লেন থেকে যায়। আর সেকেন্ডারি ডিসপ্লেটা হচ্ছে 12.7 ইঞ্চ, এটা 2880x860 পিক্সেলের, এটা একটা আইপিএস লেভেল ডিসপ্লে। সো এখানেও ওলেড ডিসপ্লে ইউজ করা যেত, তারা আইপিএস লেভেল ডিসপ্লে ইউজ করেছে। এর আগে কিন্তু আমরা এটাতে 4K রেজুলেশনের ডিসপ্লে দেখেছি, এখানেও কিন্তু 4K রেজুলেশনের ডিসপ্লেটা দেখছি না। বাই দ্য ওয়ে, এটার টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো এবং এটাকে আসুস নাম দিয়েছে স্ক্রিন প্যাড প্লাস, যেটা বাম পাশে বেশ কিছু আইকন আছে, এগুলো দিয়ে অনেক কিছু কন্ট্রোল করা যায়। যেমন আপনি চাইলে এখান থেকে ক্যামেরা অন অফ করতে পারবেন, আপনি ডিসপ্লে সুইচ করতে পারবেন, কন্টেন্টগুলো নিচে নিয়ে আসতে পারবেন। ইউজুয়ালি ডুয়েল ডিসপ্লে আমরা যেভাবে ইউজ করি এক্স্যাক্টলি সেমভাবে এখানে ইউজ করা যায়। আরও বেশ কিছু নিফটি ফিচার্স আছে যেগুলো নিয়ে আমরা আগের ডুও সিরিজের ল্যাপটপগুলোতে কথা বলেছি। আপনারা যদি আরও ডিটেলে জানতে চান তাহলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তবে এই ডিসপ্লের সবচেয়ে সুবিধা, যেটা একদম ফার্স্ট জেনারেশন যখন বের করেছিল তারা ডুয়েল ডিসপ্লে, তখন কিন্তু সেকেন্ডারি ডিসপ্লেটা ফ্ল্যাট ছিল, যার ফলে কন্টেন্ট দেখতে অনেক প্রবলেম হতো, একটু উঁচু হয়ে এভাবে দেখতে হতো। এরপর থেকে কিন্তু তারা ডিসপ্লেটাকে একটু করে উঁচু করে দিয়েছে, টিল্ট করে দিয়েছে, যার ফলে দুইটা সুবিধা হয়েছে। প্রথম সুবিধাটা হচ্ছে এখন ভিজিবিলিটি অনেক বেটার হয়েছে, সেই সাথে উপরে ডিসপ্লের সাথে নিচের ডিসপ্লে যে ট্রানজিশনটা, সেই ট্রানজিশনের মাঝখানে তেমন কোনো গ্যাপ নেই, সো ফ্লোটা খুব সুন্দর হয়। একই সাথে এখানে একটা স্পেস ক্রিয়েট হয়েছে ভেন্টিলেশনের জন্য, যার ফলে এয়ার ফ্লো খুব ভালো হতে পারে। এটা নিচে কিন্তু এয়ার ভেন্ট, এক্সস্ট ভেন্ট দেওয়া হয়েছে। সো ওভারঅল এই ডুয়েল ডিসপ্লে কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লেগেছে। নিচের ডিসপ্লের ব্রাইটনেসটাও এনাফ। বাই দ্য ওয়ে, নিচের ডিসপ্লেটা কিন্তু ম্যাট, সো এটা রিফ্লেকটিভ না, যেহেতু সিলিংয়ে লাইট থাকে। আপনি হয়তো ডানে বামে লাইট কন্ট্রোল করতে পারবেন, সিলিংয়ের লাইট তো কন্ট্রোল করতে পারবেন না, কারণ প্রত্যেকটা জায়গাতেই সিলিংয়ে লাইট থাকে। এই কারণে হয়তো বা নিচের ডিসপ্লেটাকে অ্যান্টি গ্লেয়ার কোটিং দেওয়া হয়েছে বা ম্যাট করা হয়েছে, যেন উপর থেকে রিফ্লেকশনটা না পড়ে। এটা একটা ভালো চয়েস ছিল। এবার আসি এটার কিবোর্ড এবং টাচপ্যাডে। টাচপ্যাডটা ডান পাশে রাখা হয়েছে, যেখানে ইউজুয়ালি নামপ্যাড থাকে, এবং কিবোর্ডটা কিন্তু একটা ব্যাকলিট কিবোর্ড, চিকলেট ব্যাকলিট কিবোর্ড, রেগুলার কিবোর্ডে এটা। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে কোনো স্পেস নেই, যেহেতু একটা সেকেন্ডারি ডিসপ্লে এখানে রাখা হয়েছে। সো এটাকে খুবই টাইট করে বডিতে ফিট করা হয়েছে। অলদো টাইট করতে গিয়ে কি কোয়ালিটিতে, মানে বাটন কোয়ালিটিতে খুব একটা কম্প্রোমাইজ করেনি, বাটনের সাইজ তারা একদমই ছোট করেনি। তবে আপনার হাত রাখার জন্য মানে পাম রেস্টিংয়ের কোনো জায়গা নেই, সো আপনাকে হয়তো বা আলাদা করে পাম রেস্ট একটা কিনে নিতে হবে, আদারওয়াইজ একটু আনকমফোর্টেবল লাগতে পারে টাইপ করতে গেলে। তবে বাটনগুলোতে টাইপিং এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, মোটামুটি ট্যাকটাইল একটা ফিডব্যাক দেয়, ট্রাভেল ডিস্টেন্সও ভালো আছে, বাটনের সাইজও ছোট করেনি, যেরকমটা একটু আগেই বলছিলাম। আর টাচপ্যাডের পজিশনটা যদিও খুব কনভিনিয়েন্ট জায়গাতে রাখা হয়েছে। ইউজুয়ালি আমরা এক্সটার্নাল মাউস ডান পাশে রেখে ইউজ করি যারা রাইট হ্যান্ডেড আছে তারা, সো তাদের জন্য পজিশনটা খুব সুন্দর, কনভিনিয়েন্ট একটা জায়গায় রাখা হয়েছে, কিন্তু সাইজটা খুবই ছোট, যার ফলে এটা দিয়ে আপনারা খুব এক্সট্রাঅর্ডিনারি টাইপের কাজগুলো করতে পারবেন না। যদিও এটাতে মাইক্রোসফটের প্রিসিশন টেকনোলজি আছে, সো সব ধরনের জেস্টার নেভিগেশন কন্ট্রোল আছে, বাটনগুলো নিচের দিকে দেওয়া হয়েছে, এগুলো বেশ ক্লিকি। তবে সমস্যাটা হয়েছে এই সাইজটা অনেক ছোট। এমনিতেও ক্রিয়েটিভ কাজ যারা করে তারা এক্সটার্নাল মাউসই ব্যবহার করে, সো তাদের জন্য খুব একটা ইস্যু হবে না। বাট আবারও কমপ্লেন করার মতো জায়গা পাচ্ছি না, কারণ এখানে আসলে ডিসপ্লেটা দেওয়ার ফলে জায়গা এমনিতেই অনেক ছোট হয়ে গেছে। ওকে, এবার চলে এসেছি পারফরমেন্সে। যেরকমটা বলছিলাম, দুইটা ভেরিয়েন্ট আছে, i7 এবং i9। i7টা বর্তমানে অ্যাভেলেবল আছে, i9টা সামনে হবে। যদিও আমার হাতে i9 ভেরিয়েন্টটা আছে, i9 12900H, এবং i7টা হচ্ছে Core i7 12700H। আর এটাতে 16GB LPDDR5 র্যাম আছে। রিমেম্বার LPDDR5 নট DDR5, এবং এই র্যামটা কিন্তু বোর্ডের মধ্যে শর্টেড, সো এটাকে আপগ্রেড করা যাবে না। আর এটাতে 512GB NVMe SSD আছে, যেটা PCIe Gen 4। এবং আমার হাতে যেটা আছে এটাতে ডিসক্রিট জিপিইউ আছে, RTX 3050 Ti মোবাইল জিপিইউ, যেটাতে 4GB DDR6 VRAM আছে। আর এটার আরেকটা ডিসক্রিট জিপিইউ ছাড়া ভেরিয়েন্ট আছে, যেটাতে ইন্টেলের আইরিশ XE গ্রাফিক্স, যেটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, সেটা দেওয়া হয়েছে। সো পারফরমেন্স নিয়ে কথা বলার আগে আমি বলতে চাই, এই ল্যাপটপগুলো একটু মানে থিন অ্যান্ড লাইট করার জন্য DDR5 এর জায়গায় LPDDR র্যাম এখন ইউজ করা হচ্ছে। যদিও এটার পক্ষে আমি না, আমি এখনও পর্যন্ত DDR5 বা DDR সিরিজের র্যামগুলোই প্রেফার করি, স্পেশালি এই ধরনের ল্যাপটপে যেখানে একটু হাই পারফর্মিং কাজগুলো করা হবে। বাট এই মোবাইল র্যামগুলোর পারফরমেন্স আগের চাইতে অনেক বেটার হচ্ছে, স্পেশালি LPDDR5 কিন্তু LPDDR4X র্যামের চাইতে অনেক ফাস্ট। সেই বিবেচনায়
কিছুটা মানে নেওয়া যায়। দেন এগেন আমি কিন্তু ফুললি অ্যাপ্রুভ করছি না, আমার কাছে এখনো মনে হচ্ছে DDR5 RAM হলেই বেটার হতো। ওকে, এই তো ছিল পেপার স্পেক। এইবার চলে এসি আমরা রিয়েল লাইফ পারফরমেন্সে। সো আমরা এই ল্যাপটপটাকে মোস্টলি ভিডিও এডিটিং দিয়ে টেস্ট করেছি, যেহেতু ভিডিও এডিটিং এর কাজটাই আমাদের স্টুডিওতে বেশি করা হয়। সো এই ল্যাপটপটাতে আমরা আমাদের যে সনি ক্যামেরা আছে, সনি A7S3, এটার XAVC S4K যে ফুটেজ আছে 40 to 8 বিট, সেই ফুটেজটা আমরা এটাতে এডিট করেছি এবং এই ফুটেজ ইজিলি, মানে 8 বিটের ফুটেজ খুব ইজিলি হ্যান্ডেল করতে পারছিল। আমরা 4K ফুটেজ খুব সুন্দরভাবে এটা দিয়ে এডিট করেছি, কোনো সমস্যা পাইনি। বেশ কিছু বিরল অ্যাড করে বা একটু হালকা কালার গ্রেড করে মোটামুটি চলছিল, চার্জার লাগিয়ে বাই দ্য ওয়ে। তবে এটা যে 4 to 10 বিটের ফুটেজগুলো আছে সেগুলো এটাতে ইম্পোর্ট করলে কিছুটা ল্যাগ করে। আমি কিন্তু আবারও XAVC S এর কথা বলছি, নট SH। সো এই কারণে আমার মনে হয় যে 10 বিটের ফুটেজ এডিট করতে গেলে আপনাকে প্রক্সি করতে হবে। 10 বিটের ফুটেজ আপনারা একদম বেসিক কাটাকাটিটুকু করতে পারবেন, বাট এর বেশি যদি এক্সট্রা কিছু করতে চান, ইফেক্ট অ্যাড করতে চান কিংবা কালার গ্রেড করতে চান অথবা অনেকগুলো লেয়ার নিয়ে যদি কাজ করতে চান, তাহলে ডেফিনেটলি আপনার প্রক্সি করা লাগবে। এর বাইরে গ্রাফিক ডিজাইনের কাজ যদিও আমি খুব একটা বেশি করি না, তবে আমরা টুকটাক থাম্বনেল ডিজাইন বা ছোটোখাটো যে গ্রাফিক ডিজাইন আছে এগুলো করেছি, খুব ইজিলি এটা হ্যান্ডেল করতে পারছিল উইদাউট এনি প্রবলেম। এবং আমরা কিছুটা গেমিং টেস্টও করেছি এটাতে, ভ্যালোরেন্ট গেম খেলেছি এবং ভ্যালোরেন্টে খুব একটা ল্যাগ দেখিনি আমরা, খুব ভালো FPS এটা দিতে পারছিল। সো যদিও গেমিংয়ের জন্য ল্যাপটপটা তৈরি করা না, তারপরে আপনারা টুকটাক গেমিং এটা দিয়ে করতে পারবেন। ব্যাটারি সেকশনে এটাতে 76 ওয়াট আওয়ারের 4 সেল ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাকআপ অতটা আশানুরূপ না, যেহেতু এই টাইপের ল্যাপটপগুলো একটু হাই পারফর্মিং হয় এবং একটু হেভি কাজগুলো করা হয়। চার্জে লাগিয়ে কাজ করার রিকমেন্ডেশনটাই বেশি থাকবে, কারণ চার্জে না লাগাইলে আপনি যে হাই পারফর্মিং প্রোফাইলটা আছে সেটা ইউজ করতে পারবেন না। আর এটা স্পিকারগুলো খুবই লাউড ছিল এবং খুব সুন্দর সারাউন্ডিং সাউন্ড এক্সপিরিয়েন্স দেয়। আসুসের ল্যাপটপের স্পিকারগুলো দুর্দান্ত হয় এবং এটা হারমান কার্ডন সার্টিফাইড। সেই সাথে এটাতে স্মার্ট এম টেকনোলজি নামের একটা জিনিস আছে, আমি জানি না ওইটা কী কাজ করে, বাট ওভারঅল সাউন্ডটা কিন্তু বেশ সুন্দর শোনা যায়। আর এটার ওয়েব ক্যামটা ইউজুয়ালি ল্যাপটপে যেরকম হয় সেরকমই, তবে এটার সাথে আয়ার সেন্সর দেওয়া হয়েছে, যেটা দিয়ে উইন্ডোজ হেলো ফিচারের মাধ্যমে ল্যাপটপটা খুব ইজিলি ফেস আনলক করা যাবে। সফটওয়্যার সাইডে এই ল্যাপটপটাতে উইন্ডোজ 11 হোম এডিশন দেওয়া হয়েছে এবং এটাতে আসুসের বেশ কিছু বিল্ট ইন প্রোপ্রাইটারি সফটওয়্যার আছে, যেমন মাই আসুস স্ক্রিন, এই নিচের স্ক্রিনটার জন্য স্ক্রিন এক্সপার্ট, এই টাইপের সফটওয়্যারগুলো আছে যেগুলো ওভারঅল ল্যাপটপ ইউজিং এক্সপিরিয়েন্সটাকে আরেকটু বেটার করে। ওকে, সো ফাইনালি আমরা প্রাইস দিয়ে ভিডিওটা শেষ করি। এই ল্যাপটপটার যে Core i7 ভেরিয়েন্টটা আছে, যেটাতে ডিসক্রিট জিপিও আছে, সেটার দাম হচ্ছে 2,49,990 টাকা, মানে 2,50,000 টাকা। আর i7 এর যেটাতে ডিসক্রিট জিপিও নাই, মানে ইন্টিগ্রেটেড জিপিও, সেটার দাম হচ্ছে 2,24,990 টাকা, মানে 2,25,000 টাকা। প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, স্পেশালি ডিসপ্লেটা যদি 4K দিত তাহলে আমার আর তেমন কোনো কমপ্লেন থাকতো না, বাকি সব কিছু ঠিকঠাক আছে। সো দ্য ডিসিশন ইজ ফাইনালি আপ টু ইউ। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।